বেঙ্গল বোর্ডে ক্লাস 4-এর বাটারফ্লাই বইয়ের আমরা লেসন 4-এর যে দ্য হিরো গল্পটি আছে, আজকে তার পার্ট 4 সেই অংশটি আমরা পড়ব। অলরেডি আমরা 3টে ক্লাস হয়েছে, সেখানে আমরা টেক্সট এবং কিছু অ্যাক্টিভিটিও করেছি, এবং বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি আজকে বাকিটা আমরা শেষ করব। অ্যাক্টিভিটি 6-এ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে বলেছে। এর আগে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, প্রতিপক্ষরা, বিরোধীদেরা বা প্রতিপক্ষরা কেমন খেলেছিল। হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, প্রতিপক্ষরা কেমন খেলেছিল। পাস্ট টেন্সে কোশ্চেনটি আছে, আমরা উত্তর যখন লিখব, টেক্সটে আমরা অলরেডি পড়েছি যে অপোনেন্টসটা খুব ভালো খেলছিল, সত্যি ভালো খেলেছিল। সেখান থেকে আমরা উত্তরটা লিখতে পারছি যে দ্য অপোনেন্টস প্লেড ভেরি ওয়েল, প্রতিপক্ষরা ভালো খেলেছিল। ওকে, কোশ্চেন নাম্বার 2B, ওয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কেন সমর্থকরা তাদের আশা হারিয়ে ফেলছিল। ওয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কেন সমর্থকরা তাদের আশা হারাচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, উত্তরটা তাহলে আমরা লিখব এইভাবে, দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং হোপ বিকজ one by one their players were caught and only অপু remain in their team। এক এক করে সমস্ত তাদের যে খেলোয়াড়রা ছিল তারা সবাই ধরা পড়ে যাচ্ছিল, শুধুমাত্র অপু রিমেন ইন দেয়ার টিম, শুধুমাত্র অপুই রয়ে গেছিল। এবং মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু উইন, মতিগঞ্জের যে খেলোয়াড় দলটি তারা প্রায় জয়ের কাছাকাছি চলে গেছিল। তাহলে কোশ্চেন নাম্বার বি হলো। কোশ্চেন সি, ওয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু একটা জার্ক অর্থাৎ ঝাঁকুনি দিয়েছিল। জার্ক কথার অর্থ ঝাঁকুনি, কখন অপু ঝাঁকুনি দিয়েছিল। সি দাগের কোশ্চেন আমি দুটো লিখেছি, একটা নিচে আছে ডান দিকে কর্নারে, নিচে এবং ওপরে। আচ্ছা, নিচেরটাকে পড়ছি। আফটার এক্সপেরিয়েন্সিং এ সেভিয়ার অ্যান্ড পেইনফুল বাইট অন হিজ রাইট লেগ অপু গেভ এ জার্ক টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস। আফটার এক্সপেরিয়েন্সিং এ সেভিয়ার, প্রচণ্ড, সেভিয়ার কথার অর্থ প্রচণ্ড, অ্যান্ড পেইনফুল যন্ত্রণাদায়ক বাইট, কামড়, অন হিজ রাইট লেগ হচ্ছে অপুর পায়ে, ডান পায়ে একটা প্রচণ্ড এবং যন্ত্রণাদায়ক কামড় উপভোগ করার পর সে কী করলো, অপু গেভ এ জার্ক, সে একটা ঝাঁকুনি দিয়েছিল, টু সেভ হিমসেলফ, নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস, আরও কামড় থেকে নিজেকে বাঁচাতে অপু একটি ঝাঁকুনি দিয়েছিল। এটা এক ধরনের লেখা যেতে পারে। আর এটা হচ্ছে ওপরে, হোয়েন অপু এক্সপিরিয়েন্সড এ পেইনফুল অ্যান্ড সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ, যখন অপু তার ডান পায়ে একটা যন্ত্রণাদায়ক এবং প্রচণ্ড কামড় পেয়েছিল, তখনই হি গেভ এ জার্ক টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস, সে নিজেকে বাঁচাতে, আরও কামড় থেকে নিজেকে বাঁচাতে সে ঝাঁকুনি দিয়েছিল। সিধাকে কোশ্চেন, যে কোনো একটাই লেখা যায়, অসুবিধা নেই। ডি, হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর টিমের হয়ে কে ম্যাচটা জিতেছিল বা কে বা কারা। অ্যাকচুয়ালি আমরা গল্পটা পড়ার পর আমরা দেখেছি যে অপু হচ্ছে লাস্ট ম্যান, যে কিনা কোর্টে টিকেছিল, এবং সে যখন তাদের প্রতিপক্ষের কোর্টে কবাডি মারমার করতে করতে, মানে বিড়বিড় করতে করতে সে পৌঁছালো, তখন সে সহজেই ধরা পড়ে গিয়েছিল এবং ও প্রায় ধরেই নিয়েছিল সে পরাজিত হয়ে গেছে সে। কিন্তু যখন লাস্ট মুহূর্তে, যখন অন্যতম মানে অপোনেন্টসের প্লেয়াররা যখন ধরে নিয়েছিল পরাজিত হয়ে গেছে, সবাই অমরিকে তার উপরে জড়ো স্তূপ আকারে পড়লো তার উপরে, সবাই ভেবেছে যে আর লড়তে পারবে না। কিন্তু হঠাৎ করে যখন একটি পিঁপড়ে অপুর পায়ে কামড় দিয়ে দিল, রাইট ডান পায়ে, তখন সে আরও এত যন্ত্রণা হচ্ছিল পিঁপড়েটা কামড়ে, সেই আরও কামড় যাতে না দেয়, তখন একটা ঝাঁকুনি মেরে সে চলে গেল। এবং এতে কি হলো,
অপোনেন্টসের যারা ছিল সকল প্লেয়াররা যেহেতু টাচ করেছিল তাকে, তাহলে তারা সবাই আউট হয়ে গেল এবং তারা জিতে গেল। এটা একটা মানে হঠাৎ একটা মিরাকেল ঘটে গিয়েছিল, তাই না? কিন্তু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই দর্শকেরা এবং যারা ছিল ওখানে সবাই উপস্থিত সমস্ত প্লেয়াররাই বুঝতে পেরেছে এটা অপু করেছে। অ্যাকচুয়ালি অপু তার যে ভেতরের শক্তি এটা সম্বন্ধে তার ততটা আইডিয়া ছিল না, তার যে আত্মবিশ্বাস ছিল না। কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা সবাই দেখতে পাচ্ছি যে অপুই ম্যাচটা জিতিয়েছে অ্যাপারেন্টলি, কিন্তু আভ্যন্তরীণভাবে দেখতে গেলে দেখা যায় যে এটা কিন্তু পিঁপড়ের কারণেই, অ্যাকচুয়ালি পিঁপড়ের কারণেই কিন্তু অপু সেই ও কিন্তু জিতবে বা অপোনেন্টসকে হারিয়ে সে খেলায় জিতবে, সেই কারণে কিন্তু সে ঝাঁকুনিটা দেয়নি। সে ঝাঁকুনিটা দিয়েছিল সে যাতে আরও কামড় না খায়, সে আরও যেন পিঁপড়েটা যন্ত্রণাদায়ক যে বাইটগুলো দিচ্ছিল সেটা যেন আর না করে, তার কাছ থেকে বাঁচতে, নিজেকে আরও বাঁচিয়ে রাখতে সে কী করেছিল, ঝাঁকুনিটা দিয়েছিল। কিন্তু সে অ্যাকচুয়ালি মানে লাকিলি তারা সবাই পড়ে গেছে এবং সে জিতে গেছে ম্যাচটি, সেটা আলাদা ব্যাপার। তাহলে একদিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কি অপু অ্যাপারেন্টলি বাহ্যিকভাবে সবাই দেখতে পাচ্ছে যে অপু ম্যাচটা জিতিয়েছে, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে যে এটা সেই পিঁপড়ের কারণে জিতেছে। আচ্ছা, আমরা এটা কোশ্চেনগুলো পড়লাম, পরে অ্যাক্টিভিটি 7। এবার আমরা গ্রামার পার্টে চলে আসব। লেটস লার্ন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বরে আছে, আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। এখানে ইম্পর্টেন্ট শব্দটি নীল কালারের করা আছে। তারপরে আগে, আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেইনফুল বাইট। আমি কখনো এই ধরনের যন্ত্রণাদায়ক কামড় উপভোগ করিনি বা খাইনি। ইন সেন্টেন্সেস 1 দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ এ নাউন। আচ্ছা, 1 নম্বর যে বাক্যটি আছে সেখানে প্লেয়ার শব্দটা হচ্ছে একটা নাউন, মানে নামবাচক। আমরা সবাই জানি প্লেয়ার মানে খেলোয়াড়, তাহলে এটা নাউন। দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট শব্দটি ইন দ্য সেম সেন্টেন্সেস একই বাক্যে ডেসক্রাইবস দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য প্লেয়ার। এটা কি বর্ণনা করছে ইম্পর্টেন্ট শব্দটি? যে কোয়ালিটি, গুণ, অর দ্য কাইন্ড এবং ধরন অফ দ্য প্লেয়ার, সে খেলোয়াড়ের যে গুণ এবং ধরনটা বর্ণনা করছে ইম্পর্টেন্ট শব্দটি। এবং সেন্টেন্স 2, দ্য ওয়ার্ড বাইট ইজ এ নাউন। বাইট শব্দটি হচ্ছে নাউন। অ্যাকচুয়ালি বাইট শব্দটির নাউন এবং ভার্ব ফর্ম দুটোই এক। বাইট মানে হচ্ছে কামড়ানো এবং বাইট মানে হচ্ছে কামড়, দুটো একই ফর্ম, কিন্তু ব্যবহার অনুযায়ী আমরা নাউন হিসাবে ব্যবহৃত হয় এবং ভার্ব হিসাবে হয়। তাহলে এখানে বাইট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং দ্য ওয়ার্ড পেইনফুল ইন দ্য সেম সেন্টেন্স, এবং একই বাক্যে যে শব্দটি পেইনফুল শব্দটি ডেসক্রাইবস দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য বাইট। এটা কি করছে যে বাইটটা কেমন ছিল, সে তার গুণ বা ইন্টেন্সিটি, কোয়ালিটি এবং ধরন সেটা কেমন। তাহলে যন্ত্রণাদায়ক কামড় কেমন হতে পারে, অনেক সময় যদি কোনো একটা বাচ্চা হালকাভাবে আলতোভাবে কামড় দেয় সেটা পেইনফুল নাও হতে পারে, কিন্তু যখন কেউ যন্ত্রণাদায়ক ব্যথা হয় সেটা মানে সেটা অ্যাকচুয়ালি বাইটটাকে বর্ণনা করছে। তাহলে আমরা কি জানি যে কোনো কিছু নাউন বা প্রোনাউন বা নাউন বা প্রোনাউনকে যখন কোনো শব্দের দ্বারা বর্ণনা করা হয় বা তার গুণ বা ধরন বর্ণনা করা হয়, সেই ক্ষেত্রে আমরা জানি তাদেরকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। মানে বিশেষের দোষগুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি যখন বোঝায় তখন সেটাকে বলা হয় বিশেষণ। তাহলে এখানে যে প্লেয়ার কেমন প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার, গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাইটটা কেমন, পেইনফুল বাইট, তাহলে এই বাইটটাকেই বর্ণনা করছে এবং প্লেয়ারটাকেই বর্ণনা করছে ইম্পর্টেন্ট শব্দটি, এবং পেইনফুল শব্দটি বাইটকে বর্ণনা করছে। তাহলে এরা হচ্ছেন অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা পরে একটু লেটস ডু, তাহলে আমাকে করতে হবে, কাজটা করে দেখাতে হবে। এখানে করা যাক। বলছে অ্যাক্টিভিটি 7A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে বাক্যগুলো পড়ো নিচের। সার্কেল দ্য নাউন্স, নাউনগুলোকে গোল করো। অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইবস দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন। এবং বলছে বর্ণনা করতে কোয়ালিটি মানে গুণ, অর দ্য কাইন্ড এবং ধরন অফ দ্য নাউন, নাউনের ধরনগুলো বর্ণনা করতে বলছে। আচ্ছা, বাক্য দুটো পড়া যাক।
হি ইজ এ ব্রেভ বয়, সে হচ্ছে একটি সাহসী ছেলে। দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটি হচ্ছে একটি সুন্দর পোশাক। এখানে আমরা নাউনগুলো হচ্ছে বয় এবং ব্রেভটা হচ্ছে নাউন, বয়কে কোয়ালিফাই করছে, ছেলেটি কেমন, সাহসী, সাহসী ছেলে। তাহলে এখানে আন্ডারলাইন আমরা যেটা কোয়ালিটি বা কাইন্ড বোঝাচ্ছে সেটা হচ্ছে ব্রেভ, আর বয়টা হচ্ছে নাউন। সার্কেল দ্য নাউন্স, নাউনটাকে গোল করব এবং আন্ডারলাইন করব ডেসক্রাইবিং ওয়ার্ড বা কোয়ালিটি অফ দ্য নাউনকে। আচ্ছা, ড্রেসটা কেমন, বিউটিফুল ড্রেস, সুন্দর পোশাক। এখানে বিউটিফুলটা হচ্ছে কোয়ালিটি এবং ড্রেসটা হচ্ছে নাউন। তাহলে আচ্ছা, বয়কে তাহলে সার্কেল করে দিলাম, আর ব্রেভ হচ্ছে আন্ডারলাইন, এবং ড্রেসকেও তাই, ড্রেস হচ্ছে নাউন, তাকে সার্কেল করে দিলাম, এবং বিউটিফুল হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড, তাই সেটাকে আমরা আন্ডারলাইন করলাম। আচ্ছা, এটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয়, বলছে নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। যেই সমস্ত আমরা শব্দগুলোকে আন্ডারলাইন করলাম তারা হচ্ছে কি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণবাচক বিশেষণ, অর্থাৎ গুণ বোঝাচ্ছে। এ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস দ্য কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পার্সন, অ্যানিমেল, প্লেস অর থিং। বলছে একটি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ কী করে, বর্ণনা করে কিসের, কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক। বলছে ধরন, গুণ এবং বৈশিষ্ট্য কার, অফ এ পার্সন, কোনো এক ব্যক্তির, অথবা অ্যানিমেল, পশুর, অথবা প্লেস, অথবা জায়গা, অথবা থিং, কোনো এক বস্তুর। তাহলে একটা কোনো ব্যক্তি, বস্তু, পশু, জায়গা এবং বস্তুর তার যে কেমন ধরনের, কোন কোয়ালিটির, তার বৈশিষ্ট্য কী, সেই সমস্ত জিনিস বর্ণনা করে, সেটা কে করে, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভিটি 7B। আচ্ছা, আমরা আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে বাক্যগুলো আছে সেখানে আমরা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভের তলায় দাগ দেব। আচ্ছা, বলছে টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। আজ আমরা একটি সুস্বাদু দুপুরের খাবার উপভোগ করেছিলাম। বি, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। আমি একটি খুবই রোমাঞ্চকর ম্যাচ গতকাল দেখেছিলাম। মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুমা আমাকে একটি খুবই মজার গল্প আমাকে বলেছিল। দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য স্কাই। উজ্জ্বল চাঁদ পরিষ্কার আকাশে কিরণ দেয়। আচ্ছা, এখানে আমরা প্রথম বাক্যে কী আছে, যে টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। এখানে লাঞ্চকে কোয়ালিফাই করছে টেস্টি। আমার দুপুরের খাবারটা কী ছিল, কেমন ছিল, সুস্বাদু খাবার। টেস্টিটা লাঞ্চকে কোয়ালিফাই করছে, এখানে টেস্টি হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। নেক্সট, আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। আমি খুবই একটি উত্তেজনাকর ম্যাচ দেখেছিলাম গতকাল, তাহলে এখানে ম্যাচকে কোয়ালিফাই করছে এক্সাইটিং। সি, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুমা আমাকে একটি মজার গল্প বলেছিল। এখানে গল্পটা কেমন ছিল, ইন্টারেস্টিং। ডি দাগে হচ্ছে দ্য ব্রাইট মুন শাইনস ইন দ্য ক্লিয়ার স্কাই। মুনটা কেমন ছিল, ব্রাইট, উজ্জ্বল চাঁদ, তাহলে এখানে ব্রাইটটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। বলছে ইন দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ, এখানে ক্লিয়ার শব্দটা হচ্ছে, স্কাইটা কেমন, পরিষ্কার। তাহলে আমরা আজ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভের তলায় আন্ডারলাইন করলাম। আচ্ছা, পরে দেখা যাক, লেটস লার্ন, আমরা একটু শিখি এবার। আচ্ছা, এবার আমরা এতক্ষণ আমরা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ শিখলাম, এবার আমরা দেখি আমরা নতুন কি শেখা যায়। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোকে পড়তে বলেছে, পড়া যাক। এভরি আফটারনুন, এক দাগে আছে
এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রত্যেক বিকেলবেলায়, প্রতিদিন যে বিকেলবেলায় আমার বন্ধুরা প্লেড ফুটবল অর ক্রিকেট, আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলে। এখানে প্লেড শব্দটি নীল কালারে করা আছে। 2 নম্বর বাক্যটি হচ্ছে ওয়ান ডে এ মিরাকেল হ্যাপেন্ড। একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। 3 দাগে এখানে হ্যাপেন্ডের নীল কালার করা আছে। 3 হচ্ছে আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। আমি শান্তভাবে সে ভিড়ের মাঝখানে একটি জায়গা নিয়েছিলাম। টুক নীল কালার করা আছে। 4 টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস, আমি ঝাঁকুনি দিয়েছিলাম নিজেকে আরও কামড় থেকে বাঁচাতে। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস, এখানে গেভ শব্দটি নীল করা আছে। ইন দি 4 সেন্টেন্সেস, এই 4টি বাক্যতে দ্য আন্ডারলাইন ওয়ার্ডস প্লেড, হ্যাপেন্ড, টুক অ্যান্ড গেভ আর ইন দ্য পাস্ট টেন্স। এই যে 4টে বাক্য রয়েছে তার মধ্যে যে 4টে ভার্ব রয়েছে এরা সবকটি কিন্তু পাস্ট টেন্সে আছে। হেয়ার দ্য ওয়ার্ড প্লেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে। এখানে যে প্লেড শব্দটি আছে এটি প্লে শব্দের পাস্ট ফর্ম। হ্যাপেন্ড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব হ্যাপেন। হ্যাপেন্ড হচ্ছে হ্যাপেন শব্দের পাস্ট ফর্ম। ইন বোথ দিস কেসেস, এই দুটি ক্ষেত্রেই দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব আর ফর্মড বাই অ্যাডিং ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। বলছে এই যে দুটো ভার্ব দেখতে পাচ্ছি, এই দুটো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি, শেষে ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্মটি গঠিত হয়েছে। হেয়ার দ্য ওয়ার্ড টুক ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব টেক। আচ্ছা, আমরা যে টুক শব্দটি এটি টেকের পাস্ট ফর্ম। অ্যান্ড গেভ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভ, এবং গেভ হচ্ছে গিভের পাস্ট ফর্ম। ইন বোথ দিস কেসেস, এই দুটো ক্ষেত্রেই পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ নট ফর্মড বাই অ্যাডিং ইডি। এই দুটো ক্ষেত্রে পাস্ট ফর্মগুলো কিন্তু ইডি যুক্ত করে গঠিত হয়নি। দে আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স। এরা কি হয়েছে, যে অক্ষরগুলো পরিবর্তন করেছে উইদিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বস। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে তার মধ্যে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো পরিবর্তন হয়ে পাস্ট ফর্ম গঠন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি, লেটস টু করা যাক। এখানে অ্যাক্টিভিটি 7C। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্ব দ্যাট এন্ড উইথ ইডি। আমরা এখানে আন্ডারলাইন করব যেই সমস্ত ভার্বগুলো পাস্ট ফর্ম হয়েছে ইডি যুক্ত হয়ে। নাও সার্কেল দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্ব দ্যাট আর ফর্মড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের লেটারগুলো পরিবর্তন হয়ে যে সমস্ত ভার্বগুলো পাস্ট হয়েছে তাদেরকে আমরা সার্কেল করব। তাহলে বাক্যগুলো পড়া যাক। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ড। সুতরাং আই ফেল্ট মাইসেলফ টু বি, আমি নিজেকে কেমন অনুভব করলাম নিজেকে, টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ড। আমি একটি পিঁপড়ের মতোই তাৎপর্যহীন, ইনসিগনিফিকেন্ট, যার গুরুত্ব নেই, তাৎপর্য নেই, আমি পিঁপড়ের মতো নিজেকে অনুভব করলাম। আচ্ছা, এখানে তাহলে ভার্বটি আছে ফেল্ট, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আচ্ছা, দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড। এক প্রচণ্ড ভিড় বা যে দর্শকরা ছিল তারা সকলেই চিৎকার করেছিল। সি দে কট মি ইজিলি, তারা সকলেই আমাকে ধরে ফেলেছিল। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিয়েছিলাম। উই শাউটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ভার্ব আছে যারা ফর্ম চেঞ্জ হয়েছে, যেমন ফেল্ড, এটা হচ্ছে ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর তাহলে আন্ডারলাইন করব যারা ইডি যুক্ত হয়েছে। তাহলে এখানে চিয়ার্ড হচ্ছে ইডি যুক্ত, ক্ল্যাপড ইডি যুক্ত, শাউটেড ইডি যুক্ত, কিন্তু
এখানে ফেল্ট হচ্ছে ভেতরে যে শব্দটা ওটা পরিবর্তন হচ্ছে ফেল্ট এবং কট। আচ্ছা, এই দুটো শব্দ। তাহলে ফেল্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিল, FEEL। চেয়ার্ড, চেয়ার্ড প্রেজেন্ট ফর্ম ক্যাচ, এর পাস্ট হচ্ছে কট, CATCH, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কিন্তু ক্ল্যাপড, ক্ল্যাপের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্ল্যাপ, CLAP। এবার ক্ল্যাপড, ক্ল্যাপড ইডি, শাউট, শাউটেড ইডি যুক্ত হয়েছে। কিন্তু ক্ল্যাপের ক্ষেত্রে কি হয়েছে, আমরা আরেকটি অ্যাডিশনাল পি আনা হয়েছিল। কিছু কিছু ছোট ছোট যে কিছু শব্দ আছে তারা যখন আমরা ইডি যুক্ত করি তখন সেই ক্ষেত্রে লাস্টের যে কনসোনেন্ট থাকে সেটা ডবল হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, লেটস লার্ন, এবার শেখা যাক। বোথ দ্য আন্ডারলাইন অ্যান্ড দ্য সার্কেল ওয়ার্ডস আর পাস্ট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, এই দুটো ক্ষেত্রেই দেখো যে আমরা ইডি যুক্ত করা অথবা সার্কেল করেছি যেগুলো, মানে ইডি ফর্ম চেঞ্জ করেছে যারা, আন্ডারলাইন করেছি যাদের ইডি যুক্ত, এবং যারা ফর্ম চেঞ্জ করে তাদেরকে সার্কেল করেছি, এরা সকলেই কিন্তু ভার্ব এবং পাস্ট ফর্ম ওদের। বলছে নোট দ্যাট দ্য ভার্বস হুইচ form their simple past tense by adding ed to the present form are called regular verbs। যেই সমস্ত ভার্বগুলো পাস্টে হয়েছিল শুধু ইডি যুক্ত করে, প্রেজেন্ট ফর্মের সঙ্গে লাস্টে ইডি যুক্ত হয়েছে, তাদেরকে আমরা বলবো রেগুলার ভার্বস। কি বলবো তাদেরকে? রেগুলার ভার্বস। এবং ভার্বস দ্যাট ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইদাউট অ্যাডিং ইডি, যারা পাস্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে হচ্ছে কিন্তু ইডি যুক্ত করে নয়, তাদেরকে আমরা বলবো ইরেগুলার ভার্বস। কি বলা হবে? ইরেগুলার, মানে যাদের ভেতরের লেটারগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে যখন আমরা প্রেজেন্ট থেকে পাস্ট করব তাদের লেটার চেঞ্জ করে অন্য হয়। যেমন গিভ থেকে গেভ হচ্ছে, টেক থেকে টুক হচ্ছে, আমরা যেগুলো এক্সাম্পল দেখলাম। আচ্ছা, এরপরে চলে যাব অ্যাক্টিভিটি 7D। আচ্ছা, পিক আউট, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা, এখানে বলছে নিচের যে আমরা বাক্যগুলো পাবো, দেখতে পাচ্ছি, নিচের বাক্যগুলো থেকে আমাদেরকে রেগুলার ভার্ব এবং রেগুলার ভার্বগুলো বের করতে হবে। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। এখানে যে নিচে বক্স দেওয়া আছে সেই বক্সে, সঠিক বক্সে সেগুলোকে প্রবেশ করাতে হবে বা লিখতে হবে। আচ্ছা, এ তোরসা স্যাং বিউটিফুললি, তোরসা খুব সুন্দরভাবে গান করেছিল। বি মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিজ, বলছে আমার ভাই আমাকে আমার পড়াশোনায় সাহায্য করে। শি ওয়াকড টু স্কুল এভরিডে, সে প্রতিদিন হেঁটে স্কুলে যায়। দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি, সৈনিকেরা তাদের দেশের হয়ে লড়াই করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাক্যে একটি করে ভার্ব আছে। স্যাং, স্যাংটা হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু এটা সিংয়ের পাস্ট ফর্ম। তাহলে আমরা স্যাংটা ইডি যুক্ত করা নয়, তাহলে আমরা কি করব, সেটাকে ইরেগুলারে হবে। তাহলে স্যাং হবে ইরেগুলার, এবং স্যাংকে আমরা ইরেগুলার ঘরে প্রবেশ করাবো, অ্যান্ড স্যাং। এবং মাই ব্রাদার হেল্পড, হেল্প কিন্তু ইডি যুক্ত শব্দ, হেল্পের সঙ্গে ইডি যুক্ত হয়েছে, তাহলে হেল্প হচ্ছে রেগুলার, রেগুলার ভার্ব। ওকে, এবার হচ্ছে ওয়াকড, ওয়াকড ইডি যুক্ত শব্দ, তাহলে ওয়াকটাও হচ্ছে রেগুলার। আচ্ছা, এবার সোলজার ফট, ফট হচ্ছে ফাইটের পাস্ট ফর্ম, তাহলে ফটটিও কিন্তু আমরা ইরেগুলার ভার্ব। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 8A, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট। আমাদের নিচে কিছু শব্দ রয়েছে বা লেটার রয়েছে, সেই লেটারগুলোকে সাজালে, সঠিকভাবে যদি সাজাই তাহলে একটা অর্থপূর্ণ শব্দ হবে। আমরা যেই সমস্ত শব্দগুলো আমরা আমাদের টেক্সট বইতে পাবো, যে আমরা পড়েছি যে গল্পটি তার মধ্যেই রয়েছে।
আচ্ছা, এক দাগে আছে NIOCUS। আমরা সাজালে আমরা দেখতে পাচ্ছি COUSIN, কাজিন। কাজিন কথার অর্থ হচ্ছে খুড়তুতো বা কাকাতো ভাই বোন। দুইয়ে আছে IACELRM, কি আছে আমি যদি সাজাই দাঁড়াচ্ছে MIRACLE, মিরাকেল। মিরাকেল মানে হচ্ছে কোনো চমৎকার কিছু যদি করি সে মিরাকেল। 3 হচ্ছে PSIERETG, এটাকে সাজালে হচ্ছে প্রেস্টিজ, PRESTIG, প্রেস্টিজ মানে সম্মানের। 4 হচ্ছে SPOTEUPRRS, তা সাজালে হচ্ছে SUPPORTERS, সাপোর্টার্স। তাহলে এগুলো আমরা সাজালে একটা মিনিংপূর্ণ মানে অর্থপূর্ণ মিনিংফুল ওয়ার্ডস হচ্ছে, শব্দ হচ্ছে। চলে যাব পরে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8বিতে বলছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে কতগুলো শব্দ দেওয়া রয়েছে সেই শব্দ দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করতে বলেছে, অর্থাৎ বাক্য রচনা করা। তা বাদিকে 4টে শব্দ আছে, তার প্রথমটি ওপরতে আছে ভ্যাকেশন। ভ্যাকেশন মানে হচ্ছে দীর্ঘ ছুটি, অর্থাৎ লং হলিডে। ভ্যাকেশন আমি আমার মতো করে লিখলাম, তুমি তোমার মতো করে লিখতে পারো। সবাই এটা নিজেরা করবে, যদিও আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে হেল্প করছি, তোমরা এইরকম লিখতে পারো। উই ভিজিটেড গ্যাংটক ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। আমরা গত পূজার ছুটিতে আমরা গ্যাংটকে ঘুরতে গিয়েছিলাম। গেল অ্যাংসাস। অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত। হোয়েন মাই মাদার ওয়াজ ইল আই স্পেন্ট অ্যাংসাস মোমেন্টস। যখন আমার মা অসুস্থ ছিল তা আমি আমার উদ্বিগ্ন মুহূর্ত কাটিয়েছিলাম। হ্যালো, তোমরা নিজেদের মনে করে লিখতে পারো। সেভিয়ার, শি ইজ সাফারিং ফ্রম সেভিয়ার কোল্ড অ্যান্ড ফিভার। সে ভুগছিল, সেভিয়ার মানে প্রচণ্ড অ্যাকিউট তীব্র ঠান্ডা এবং জ্বরে ভুগছিল। জাম্প, দ্য প্লেয়ার জাম্পড আপ টু ক্যাচ দ্য বল। খেলোয়াড়টি লাফিয়েছিল বলটি ধরতে। তাহলে এখানে জাম্প দিয়ে আমরা বাক্য রচনা করলাম। আচ্ছা, আমরা তাহলে হিরো গল্পটিতে লেসন 4 মোটামুটি অ্যাক্টিভিটি এবং টেক্সট সবগুলোই পড়লাম। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমাদের যে 4টে পার্টে বা 4টে ক্লাসে আমরা এটা পড়েছি। এবার যদি তোমাদের কোনো একটা পার্টে বা অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করো, ঠিক আছে?